বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মানুষরা, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনারা অনেকেই আমার ছোটবেলার গল্পগুলো শুনছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, আসলে এটি কাজটি করতে গিয়ে সত্যি সত্যি আমার এত কিছু আমার মনে পড়ছে যে এই যে আমাদের বিলের কথা বলেছিলাম না, সেই বিলটার কিন্তু একটা নাম আছে। এটার নাম হলো সোনাপুরী বিল। সোনাকে পুড়ে যে বিল, সেই বিল। এবং এই বিলের আপনার গল্পও আছে, কিন্তু গল্পগুলো এরকম তৈরি হয়েছে। এবং আমার এই গল্পগুলো শুনে আমার কিন্তু পানি সম্পর্কে আমার খুব ভয় জন্মেছে আমার মনের মধ্যে। যেমন এই যে আগে বোধহয় আমি বলেছি যে অনেক সময় এই বিলের মধ্যে আপনার গিয়ে নৌকা ডুবে যেত। বিশেষ করে বিয়ে করে বর কনে নিয়ে যখন মানুষ যেত কিংবা বিয়ে করতে যেত, তখন এই নৌকা আপনার যখন এই বিলের মাঝে যখন ডুবে যেত, তখন অনেক মানুষই কিন্তু মারা যেত, অনেকের চিহ্ন পাওয়া যেত না। তো গল্পটা কীরকম ছিল, মিথ যেটা, সেটা কীরকম ছিল যে এই বিলের মধ্যে আপনার নাকি একটা সোনার নাও আছে। এবং পবনের বৈঠা, পবন মানে কি, বাতাসকে বলা হয় পবন। পবনের বৈঠা, যেটাতে বৈঠা দিয়ে মানুষ যে আপনার, এটি নাকি নৌকাগুলোকে ডুবিয়ে দেওয়া হতো। তো আমি যখন এই নৌকা দিয়ে এই সোনাপুরী বিলে যেতাম, তখন আমার খুব ভয় করতো। কিন্তু ভয়ের পরেও কিন্তু এই সোনাপুরী বিল আসলে মানুষের যে কত উপকার হতো, সেটি আপনাদেরকে বলবো। এই বিলের সঙ্গে একটা মানে ছোট নদীকে খাল বলা হয় আর কি, একটা খালের সংযোগ আছে। তো সেই খালের সংযোগে এটা, এই যে আগে যে বলেছিলাম যে বাজারের কাছে যে মানে নদীটা আছে, সেই নদীটার সঙ্গে সংযুক্ত ছিল। এবং যখন বর্ষাকাল আসতো, তো এই নদী দিয়ে আপনার প্রথম যখন পানিগুলো আসতো, তখন এই নদীর থেকে এই খালের মধ্যে যে কি পরিমাণে মাছ পাওয়া যেত, প্রিয় দর্শক, আপনাদের বোঝাতে পারবো না। এবং আমাদের এই খালের মধ্যে আপনার এই খালটা পরে দিয়ে আমি দেখেছি যে আমার চাচা মসজিদ এবং আপনার একটা ঈদগাহ আছে এই খালের পাশে, সেটার অর্থনৈতিক উন্নয়নের জন্য এই খালটাকে আপনার ইজারা দেওয়া হতো, জেলেদের কাছে ইজারা দেওয়া হতো। এবং জেলেদের কাছ থেকে যে টাকাটা পাওয়া যেত, সেটা দিয়ে আপনারকে ঈদগাহ এবং আপনার ওই মসজিদের কিন্তু এটা ব্যয় করা হতো। তো প্রথম যে পানিটা আসে, সেই সময় যে মাছ পাওয়া যেটা যেত, সেটাকে আমাদের দেশে আমাদের ভাষায় বলা হতো উজ্জা। উজাল দিকে যায় পানি, এই দিকে নেমে আসে আর মাছগুলো উপরের দিকে যেতে চায়, এটার জন্য এটার নাম ছিল উজ্জা। তো সেই উজ্জার মধ্যে আমি, বিশ্বাস করবেন, এক ধরনের মাছ ধরার একটা ইয়ে আছে, এটাকে আমাদের দেশে বলা উন্যা। মানে এইরকম একটা বড়, বিশাল বড় আপনার বাঁশের চটি দিয়ে বানানো হয়, এটার সামনে দিয়ে মুখটা এরকম থাকে। এটা যখন পানি চলে তখন এগুলো এরকম খুলে যায়, কিন্তু মাছের ভিতরে ঢুকলে পরে আর বেরোতে পারে না, এরকম এগুলো কপাট লেগে যায় আর কি। মাছটা ঠেলে ঢুকে কিন্তু আর বেরোতে পারে না। তো সেই মাছ, বিশ্বাস করবেন, আমি, আমার বাবা, চাচারা যে সেই খালের থেকে যে মাছ আনা হতো, তার মধ্যে যে শিং মাছ যেগুলো, জিওল মাছ যেটাকে বলা হয়, টাকি মাছ যেটা, তো টাকি মাছ এবং শিং মাছ যেগুলো, সেগুলো আমাদের উঠানের মধ্যে বিশাল গর্ত করা হতো। গর্ত করে সেই মাছ জিওল মাছগুলো ওইখানে আপনার পানি দিয়ে ওটার মধ্যে রাখা হতো। আর বাকি যে মাছগুলো, সেগুলো অনেক সময় বিক্রিও করে দিতে হতো, কারণ এত মাছ তো খাওয়া সম্ভব না। আবার শুটকি দেওয়া হতো। তারপরে আপনার গিয়ে সেই মাছের আমার জীবনে যে ভাই কত মাছ খেয়েছি। এবং বিশেষ করে এত বড় বড় পুঁটি, দেশি পুঁটি, কিন্তু সরপুঁটি না, কিন্তু দেশীয় পুঁটি। এবং সেই সময়টা ওই পুঁটির মধ্যে পেট ভর্তি কিন্তু আপনার ডিম থাকতো কিন্তু।
আমার সে ডিম খেতে যে আমার কত ভালো লাগতো রে ভাই। এই বয়সেও কিন্তু এই যে আমার মুখে কিন্তু মানে লালা এসে গেছে ভাই। বিশ্বাস করবেন আমার প্রিয় কিন্তু এই একটা। এবং শিং মাছের মধ্যেও কিন্তু ডিম হতো, এবং শিং মাছের ডিম কিন্তু সবচেয়ে মজার কিন্তু। ট্যাংরা মাছ, তারপরে এই সমস্ত মানে ট্যাংরা এক একটা বড় বড় ট্যাংরা, আবার গোলসা ট্যাংরার বড়টা যেটা সেটা এটা একটু আর আলাদা প্রজাতি, সেটাকে গোলসা মাছ বলা হতো। তারপরে আমাদের এখানে ঘন্যা মাছ বলে একটা মানে রুই মাছের মতোই কিন্তু ঠিক রুই মাছ না, এটাকে ঘন্যা মাছ বলা হতো। এটা যে কি পরিমাণে ধরা হতো, আপনার গিয়ে ওই যে উন্নাটা যেটা পাতা হতো সেটার কাছে গিয়ে অনেক সময় মাছ ভিতরে ঢুকতে চাইতো না, ওইখানে জমা হইতো আর কি। তো আমি আমার চাচাকে দেখেছি ডুব দিয়ে ওই জায়গাটার মধ্যে উইন্নার সামনে ডুব দিয়ে হাত দিয়ে মাছ ধরতে আমি দেখেছি। এখনো আমি ভাবি যে কোথায় গেল এই মাছ, কোথায় গেল, কোথায় চলে গেল এই সম্পদ, বাংলাদেশের সম্পদ কিভাবে চলে গেল। এবং এই মাছের কথা বলতে গিয়ে আরও একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে আর কি। সেটি হলো গিয়ে যে আমার মা বলতো আর কি, যে এরকমভাবে তোর বাবা আমাদের ভাটি অঞ্চল যেখানে ইটনা টিটনা এখানেও আমাদের জমি ছিল, তো সেখানে শুধু ধান, বোরো ধান করা হতো আর কি। এই বোরো বোরো ধানের জন্য সেখানে যাওয়া হতো সেখানে, এবং এই বোরো ধান ক্ষেতের পানি দেওয়ার জন্য একটু নালা করা হতো। তো সেই নালা দিয়ে যে মাছ যেত, আমার আমার বাবার মুখে এটা শোনা, সেটি হলো যে লুঙ্গি ওই নালাটার মধ্যে এরকমভাবে মানে জালের মতো পেতে রাখলে পরে লুঙ্গির মধ্যে কিন্তু আপনার মাছ চলে আসতো। এবং এত পরিমাণে মাছ আসতো যে বেশিক্ষণ ওখানে ওই লুঙ্গি দিয়ে মাছ ধরার প্রয়োজন পড়তো না। তো এত মাছ ছিল সেই ভাটি অঞ্চলে, এবং সেইখানে যে বড় বড় মাছ ছিল সেটি মানে মনে করেন যে আমার মা বলেছে সেটি, সেটা তো আমি অনেক ছোট, আমি আমার বলতে পারবো না। আমি একটু বড় হওয়ার পর আমার মা যেটি বলেছে যে এরকম, তো আমার বাবা কিন্তু আমার চেয়েও লম্বা ছিল কিন্তু। আমার বাবা 6 ফিটেরও উপরে ছিল, আমি কিন্তু 5 ফিট 10 ইঞ্চি। তো সেই মাছগুলো আমার বাবা এবং আরেকজন মানে হয় আমার চাচা কিংবা আমার অন্য কোনো ভাই, বড় ভাই যারা আছে, তারা বাঁশ দিয়ে মানে এই কাঁধে এবং পিছনে আরেকজন তার কাঁধের মধ্যে মাছ নিয়ে আসতো। বোয়াল মাছের লেজটা তারপরেও নাকি মানে মাটিতে ছেঁচড়াতো আর কি। এত মাছ ছিল আমার জীবনে, বিশ্বাস করবেন আমি মাছ আমি খেয়েছি, আমি এখনো বলতে পারি না। আমার সন্তানরা তো, আমি তো আমরা তো তখন এত বড় লোক ছিলাম না, কিন্তু আমাদের প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা আমাদের যে কি সাহায্য করেছে, এই নদী, এই বিল, এই খাল, এইগুলো যে কত মানে সম্পদের আধার ছিল, সেটি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে মনে করেন যে এই যে আপনার গিয়া সেখানকার এই যে ভাটি অঞ্চলের মাছের কথা, তো এই ভাটি অঞ্চলের মাছ তো গেল। আর আমার এই যে বিলের মধ্যে আমি যখন একটু বড় যখন হয়েছে, আমি যখন এখান থেকে যেতাম, ঢাকা থেকে যেতাম, তখন এই কলা গাছ দিয়ে ভেলা বানানো হতো। সেটা বাঁশের লগ্গি বলা হতো, এটা দেয়া মানে ওটা কিন্তু আবার ওই বৈঠা টৈঠা দিয়ে কিন্তু মানে চালানো যায় না, কারণ মানে ভেলাটা সামনে মোটা, তো তো এটা পানি ঠেলে খুব একটা মানে যাওয়া যায় না। যার জন্য আপনার লগ্গি বলা হয়, বাঁশের একটা মানে লম্বা একটা বাঁশ দিয়ে এটাকে, কারণ পানি তো অনেক বেশি। তো সেইটা দিয়ে আমি একটু যেতাম বড়শি মানে সেখানে মানে দিয়ে মাছ ধরার জন্য। বিশ্বাস করবেন সেই কি সুন্দর মানে সাদা ধবধবে পাবদা মাছ আমি আমি বড়শিতে আমি ধরেছি ভাই। এবং সেই সঙ্গে পাবদা মাছের সঙ্গে আবার মাঝে মাঝে কপাল ভালো হলে আবার বোয়াল মাছও আবার মোটামুটি একটা সাইজের, মানে খুব বড় না, মোটামুটি সাইজের বোয়ালও কিন্তু আমি ধরেছি কিন্তু। তো এই যে এই বোয়াল মাছ ধরা, তারপরে ওই যে গুলশার কথা বললাম যেটা ওই যে নদীতে আসতো যে উজ্জার সময়, সেইগুলো মানে ওই বড়শিতে ধরা। এরপরে দিয়ে আপনার গিয়া এই মানে যেটা এখন আমি পাই না কিন্তু, আমি দেশে গেলে অনেক করে বলি যে এটা কি পাওয়া যায় না, টাকি মাছের পোনা, শোল মাছের পোনা। এটা যে ভাই মানে এটা যে কি জিনিস, কত মজা, এটা মানে আমি বোঝাতে পারতাম না। এবং একসঙ্গে আপনার গিয়া ওই যে টাকি মাছ তার মা বাবার সঙ্গে তার বাচ্চাগুলো একসঙ্গে চলাফেরা করতো, দেখতে যে ভাই কি মজা। আর বিশেষ করে সবচেয়ে সুন্দর লাগতো হলো গিয়ে আপনাকে শোল মাছের পোনাগুলো লাল মতো হতো, এবং আপনাকে গজার মাছের পোনাও কিন্তু, এবং গজার মাছের পোনা কিন্তু আরও বিশাল, কিন্তু গজার মাছ তো বুঝতে পারেন যে অনেক বড় মাছ। সেই পোনার মানে সেগুলো মানে যখন মানে একটু গজার মাছগুলো একটু পোনাগুলো একটু বড় হতো, তো তখন এটি যখন বিলের মধ্যে যখন আসতো, এগুলো কিন্তু মানে বেশিরভাগ চলতো কিন্তু পানির মধ্যে এক ধরনের ধান করা হয়, এটাকে আমাদের দেশে বলা হয় বাওয়া ধান।
মানে পানিও বাড়তে থাকবে, ওই পানির সঙ্গে সঙ্গে সেও বাড়তে থাকবে, ধান গাছগুলোকে বাড়তে থাকবে, যার জন্য বেয়ে বেয়ে চলে বলে ওর নাম হলো গিয়ে বাওয়া ধান। এবং এই বাওয়া ধান মানে এই এই জমিরগুলোর মধ্যে, কারণ এই টাকি মাছ এবং শোল মাছ কেন থাকতো, এই যে পাতাগুলো এগুলো তাদের খাবারের বিষয় ছিল, কারণ ওই পাতাগুলো পচতো, এগুলো তারা ঠোকরায় ঠোকরায় খাইতো, বাচ্চাগুলো সেগুলো খাইতে সুবিধা হতো। তো এই যে পোনা মাছ ধরার জন্য এটা হলো গিয়ে এক ধরনের ত্রিকোণার এরকমভাবে আপনার একটা বাঁশ দিয়ে বানানো হয়, সামনে দিতে হয়, মানে আমাদের যে ত্রিভুজ যেরকম হয় ত্রিভুজের মতো একটা জাল বানানো হয়, সেটা মশারি দিয়ে বানানো হতো, কারণ মশারি তো ঘন হয়। তো ওইটা দিয়ে মানে ওই ওটাকে খ্যাও বলা হয়, মানে এরকমভাবে নিচ দিয়ে এটাকে ধরে এরকমভাবে উঠাইতে হতো। তো সেই পোনা মাছও আমার জীবনে আমি এখন পাই না, কারণ ওই পানিও এখন নাই, ওই বাওয়া ধানও এখন নাই। তো যে কারণের জন্য ওই মাছ কিন্তু ভাই এখন আর নাই, পাওয়া যায় না কিন্তু। তারপরে আপনার গিয়া ওই আরও যে মাছ ধরার যে বিষয়টি ছিল, সেটি হলো গিয়ে যে আমি এখন ওই জমিগুলোতে আমাদের এখন পুকুর করতে হয়েছে আমাকে, কারণ পানি নাই কিন্তু, পানি নাই ওরকমভাবে, পানি আর আসে না। কেন আসে না? এটা আমার মনে হয় যে এই যে সড়ক, বাঁধ, নানান কিছু, বিশেষ করে নদীগুলোকে মানে নদীগুলো চাষ করা শুরু করে দিয়েছে। নদীর মধ্যে আপনার ধান চাষ করে কিন্তু নদীগুলো দখল করে ফেলেছে, মানে বাড়ি ঘর তৈরি করেছে। এবং এই মুহূর্তে মনে পড়ছে যে আমার এই নদী দিয়ে আমি কিশোরগঞ্জ আমাদের এই থানা থেকে 7 মাইল দূরে কিন্তু, সেখানে আমার দাদি, আমি, আমার চাচা, তাদেরকে নিয়ে কিন্তু আমি সেখানে, আমাকে নিয়ে গেছে সেখানে সিন্নি করার জন্য। সেখানে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো শহীদি মসজিদ, সেখানে মানত করা হতো, সে সিন্নি নিয়ে সেখানে গিয়েছি, এই নৌকা দিয়ে গিয়েছি। কিন্তু এখন কিন্তু এই খাল, এই নদী থেকে, আমাদের এখানকার নদী থেকে ওই মানে কিশোরগঞ্জ কিন্তু আর যাওয়া যায় না। এবং আপনার নরসিংদু নদী এটাকে বলা হয়, এই নরসিংদু নদী আমার এই নদীর সঙ্গে সংযোগ ছিল। সেই নদী কিন্তু, সেই নদীর পাড়ে বিশ্বাস করবেন ভাই, বাড়িঘর বিল্ডিং করে ফেলেছে মানুষ, কি সর্বনাশ করেছে আমার এই দেশটাকে। এগুলো আমি বলবো যে এই যে পরিবর্তনের এই সময়টা আসছে, তারা যদি এই নদীগুলোকে যদি উদ্ধার করতে পারতো, আমার সেই বাংলার রূপটাকে যদি আমরা আবার যদি আমরা সেই জায়গায় নিতে পারতাম, এবং পানি, নদী, বিল, খাল, এগুলো যে কত উপকারের, এগুলো আসলে মানুষ নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, না জেনে না বুঝে কিন্তু ভাই এরা কিন্তু ধ্বংস করে দিয়েছে। এবং এই যে আপনার গিয়ে এই পোনা মাছের কথা যেটি বললাম, আরেকটা মাছ মানে আমরা এই এই যে আমি যেখানে এখন মানে পুকুর বানিয়েছি, সেখানে পানি আসতো, সেই পানি এতটুকু সমান হতো আর কি। তো এটাকে বলা হয় লার টানা। তো এক ধরনের টাক জাল বলে, ওই টাক জাল করে মানে সামনাটা এরকম ভাবে দিয়ে পিছনটা উঁচা করে রাখতে হতো, আর আমরা দুইজন সামনে গিয়ে ওই দড়ির মধ্যে বাঁশ আপনার আহ, ইট বেঁধে মানে রাখতাম, যাতে ইটের কারণে এই দড়িটা নিচ দিয়ে আসে। তো ওইটা সামনে দিয়ে গিয়ে তারপরে আমরা দুইজন দুই পাশে আইসা এই জালের পাশে আইসে দুই মানে এই যে টাক জালের দুই পাশে এসে দাঁড়িয়ে এও টানতো ওই টানতো, টেনে 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 যখনই হতো। আর এই যে শ্যাওলা টেওলাগুলো, এই যে বিলের মধ্যে যে ঘাসগুলো, সেগুলোর মধ্যে যে মাছগুলো থাকতো, তারা ওই যে আপনার ওই ইটের ইয়েতে মানে তারা খেয়ে তারা এই যে এসে এই জালের মধ্যে উঠতো, বুঝছেন। সে জালটা যখন টান দিত, বিশ্বাস করবেন ভাই, কত মাছ যে এটার মধ্যে হতো, এবং আমার যে কি মজা লাগতো যে এই যে এই লাট টানা মাছ আর কি, এটা আমি আমি লাট টানতাম আমার আরেকজন সঙ্গী সাথীকে নিয়ে, এবং আরেকজন ওই জাল জাল ধরে রাখতো। তো এই যে বিষয়গুলো, প্লাস যে আর একটা যে জিনিস, সেটা হলো গিয়া এই বিলের মধ্যে কিন্তু আপনার গিয়া শালুক হতো, এবং শালুকের আগে দিয়া এই এটাকে উপরে ফুল হতো, শাপলা ফুল হতো। সেই শাপলা ফুলেরও কিন্তু একটা ফল হয় কিন্তু, সেটাকে আমাদের দেশে বলা হতো ভ্যাট। ভ্যাট এত বড় হয় আপনার গিয়া, তা এই ভ্যাটটা মানে এর মধ্যে ভিতরে অনেক বিচি হয়, সেইটাও কিন্তু আমরা খেতাম। বিশ্বাস করুন ভাই, কোথায় গেছে এই বাংলা, আমার এই বাংলা কোথায় চলে গেছে রে ভাই, আমি এখন গিয়ে আমি সেটা দেখতে পাই না। হ্যাঁ, আমার আমার এত কষ্ট লাগে। আমার মানে এই ঢাকায় আমি অনেক সময় এগুলো দেখি, আমি কিনে এনে খাই, কারণ আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ে। শালুকও আমি চোখের সামনে বললে আমি শালুক কিনে এনে খাই। তো সেই শালুক কিন্তু একটা ওই যে গাছের পাতাটা ধরে, এটা ধরে এইটাকে ধরে ধরে নিচে যেতাম, নিচে গিয়ে গাছের যে গোড়াটা, সেখানে শালুকটা থাকতো, সেটা কিন্তু ডুব দিয়ে এখান থেকে তুলতাম ভাই। এবং এগুলো এনে সিদ্ধ করে খাওয়া, পোড়ায়া খাওয়া,
কি যে মজা রে ভাই, আহারে ভাই, কি বাংলাদেশ, কি হয়ে গেল ভাই। আমরা শহর বানিয়ে ফেলেছি, আমরা বাংলাদেশকে আসলে মানে মুড়ায় ফেলছি, আপনার গিয়ে পাকা করে মুড়িয়ে ফেলছি। আমাদের নদীগুলো, আমাদের বিলগুলো, আমাদের খালগুলোকে আমরা ধ্বংস করে ফেলছি। তো এই যে আপনার গিয়ে এই এই একটা বিষয় গেল। তারপরে এই বিলের পানি যখন ওই খাল দিয়ে চলে যেত, তখন এই বিলের মধ্যে বিশ্বাস করবেন কত প্রজাতির মাছ যে বিলের মধ্যে জন্ম নিত, আপনারা এগুলো দেখেন নাই কিন্তু। এবং আমি এখন দেখেন, আর আপনারা কোত্থেকে দেখবেন। আমি সেটার মধ্যে এক ধরনের মানে মাছ ছিল, সেটা আপনার খোলসা মাছ, আপনারা অনেকে হয়তো দেখছেন। এই খোলসা মাছের মতোই তার চেয়ে একটু ছোট একটা মাছ হতো, তার চেয়ে আবার একটা ছোট একটা মাছ হতো, সেটাকে আমরা চাট্টা মাছ বলতাম। এবং এই যে চান্দা, এই চান্দারও যে কত রকমের প্রজাতি, একটা চান্দা হতো একটু লম্বাটে টাইপের, আর একটা চান্দা হতো একটু গোল টাইপের কিন্তু। এবং সেই চান্দাগুলো আপনার ভাজি করে খাওয়া, আহারে ভাই, ভাত এত বেশি খাওয়ার প্রয়োজন পড়তো না, মানে এত মাছ ছিল। এবং এই চান্দা মাছ এবং এই যে চাট্টা মাছ যেটাকে আমি বলছি, সেই মানে পানি যখন চলতে থাকে, তখন এক একটা জাল এরকম ভাবে যখন তুলতো, কি পরিমাণে যে। এবং এগুলো খাওয়া সম্ভব ছিল না, এগুলোকে শুটকি বানানো হতো, শুটকি বানিয়ে সারা বছর খাওয়ার চেষ্টা করতো। তো সেই মাছ কিন্তু আসলে আমি এখন নাই। আজকে আমি এই বিল সম্পর্কেই আমি আপনাদেরকে এই বলে আজকে আমি এই বিলের কথা আমি এখানে শেষ করছি। কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে আপনাদের কাছে অধৈর্য হয়ে যাবে। যার জন্য আবারও আমি গতকালকে আসতে পারিনি, আমি খুবই ব্যস্ত ছিলাম। আগামীকাল চেষ্টা করব, দোয়া করবেন যেন আমার এই জিনিসগুলো আমি যেন আপনাদের কাছে শেয়ার করতে পারি এর জন্য যে আমি বলেছি না যে যারা আগে দেখেছেন তারা নিশ্চয়ই ওখানে চলে যাবেন, ফিরে যাবেন। আর যারা দেখেন নাই তারা আমার চোখ দিয়ে আমার বাংলাকে, আমার এই দেশকে আপনারা অনুভব করবেন ইনশাল্লাহ। এবং আমরা যদি চেষ্টা করি, পুরোপুরি যদি নাও পারে, কিছুটাও তো হয়তো আমরা সেই জায়গাটায় আমরা নিয়ে যেতে পারবো। আমাদের এই যে ধ্বংস করে দেওয়া আমাদের এই বাংলাদেশকে, নদী খাল বিল এগুলোকে যে ধ্বংস করে দিচ্ছে, এগুলো আমরা সকলে মিলে আমরা আমরা তো এইগুলোকে আমরা রক্ষা করতে পারবো, রক্ষা করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই বাংলাদেশের এই জিনিসগুলোকে আমরা আমরা রক্ষা করব। আপনারা ভালো থাকুন, আল্লাহ আমাদের সহায় হন, আমাদের সত্যিকারের বুঝ দান করুন আমাদেরকে। আমরা যেন সত্যিকারের বুঝ নিয়ে, আমরা আমাদের সত্যিকারের জ্ঞান দিয়ে আমাদের এই বাংলাদেশ, আমাদের দেশের মানুষ, আমাদের আগামী প্রজন্মর জন্য সত্যিকারের সোনার বাংলা যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ হাফেজ।